বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমরা বাঙালিরা যে বাংলা ভাষাটা বলে থাকি, সেই বাংলা ভাষাটা ঠিক কীভাবে এলো, আচ্ছা সে বিষয়ে কিছু আঁচ করতে পারেন কি? অনেকেই বলেন যে ভারতের ভাষাগুলো নাকি সংস্কৃত থেকে জন্মেছে, কিন্তু সে কথাটা সবটা ঠিক নয় জানেন। পণ্ডিতেরা বলেন অতি প্রাচীন কোনো ভাষা সংস্কার করার পরে সেই ভাষাটাই নাকি সংস্কৃত হিসেবে সামনে এসেছে। সংস্কৃত মানে যা সংস্কার করা হয়েছে। অবশ্য এই নিয়ে অনেক তর্কাতর্কিও আছে, সেসব কথা এখন থাক বলুন। আচ্ছা, যদি বলি আমাদের ভাষাটা কোনো একটা আফ্রিকান ভাষার জাত ভাই, তাহলে কি খুব অবাক হয়ে যাবেন? ভাববেন যে কোথায় বাংলা আর কোথায় আফ্রিকা, এই দুইয়ের মধ্যে তো কোনো মিলই নেই, তাই তো? কিন্তু সেটা না থাকলে কি হবে? কোনো কোনো গবেষক খুব অদ্ভুত একটা কথা বলে থাকেন জানেন। তাঁদের মতে প্রাচীন আফ্রিকাতেই নাকি প্রথম ভাষা, বর্ণ, ধ্বনি এই সমস্ত বিষয়গুলো খুব স্পষ্টভাবে পাওয়া গিয়েছিল, আর তাই পৃথিবীর সমস্ত ভাষাতেই সেই প্রাচীন আফ্রিকার প্রভাব রয়েছে। তাহলে বাংলাই বা বাদ যাবে কেন বলুন? যদিও নোয়াম চমস্কির মতো বিশ্ববিখ্যাত পণ্ডিত অব্দি বলেছেন যে দুনিয়ার সব কটা ভাষার ব্যাকরণগুলোকে বিশ্লেষণ করলে বেশ কিছু কমন ফ্যাক্টর পাওয়া যাবে। তার মানে ভাষার আঁতুর ঘরটা বোধ হয় একই, বুঝলেন? অবশ্য ইতিহাসে সে তর্ক ঝগড়ারও শেষ নেই। তর্কাতর্কি না হলে ইতিহাসটা তৈরি হবে কি করে, তাই না? কিন্তু আমাদের বাংলায় যে ইউরোপের প্রভাব যথেষ্ট রয়েছে, সে কথাটা বলতেই হবে বলুন। ইউরোপ আর ভারতের যোগাযোগ না ঘটলে বাঙালিদের যে কি হতো সত্যি কে জানে। আবারও অবাক হলেন বুঝি? বেশ, আসুন তবে বাংলা ভাষার আঁতুর ঘর থেকে আজ একবার ঘুরে আসি আপনাকে সঙ্গে নিয়ে। আজ বলছি বাংলা ভাষার কথা। আমি শাওলি, আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স ইতিহাসের খোঁজে। বাঙালি জাতিটা কিভাবে এলো সে কথা বলতে গিয়ে আমরা তো আর্যদের কথা আগেই বলেছি। তবে আর্যরা আসার আগে এই বাংলায় যেসব গোষ্ঠী বাস করত, তারা যে ঠিক কী ভাষায় কথা বলতো তার কিন্তু স্পষ্ট ইতিহাস কোথাও নেই। তাদের তো কবেই নিষাদ বলে বনে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলার সেই সত্যিকারের ভূমিপুত্রদের কথায় আর কে কান দেবে বলুন? তারা যে শিক্ষিত নয়, কাজেই যে ভাষা প্রথম কানে এলো তা আর্য ভাষা। এই রে, আর্য ভাষা বললে ঐতিহাসিকরা কিন্তু আবার রেগে যেতে পারেন। আর্যরা যে ভাষা বলে থাকে তার তো একটা নাম আছে নাকি? না, সেই ভাষার নিজস্ব কোনো নাম ছিল না। নাম ছিল তার পরিবারের। তখন যুগটাই এমন ছিল, বুঝলেন? কোনো একজন ব্যক্তি মানুষ বা ইন্ডিভিজুয়ালের থেকে তার পরিবারের গুরুত্বই অনেক বেশি ছিল। তা সে যাই হোক, সেই সব ভাষার পরিবারের নাম ছিল ইন্দো ইউরোপীয় ভাষা। বুঝতেই পারছেন, ইন্দো মানে ভারত, আর তার সঙ্গে এসে মিশেছে ইউরোপ। এই ভাষায় কারা কথা বলতো জানেন? মধ্য এশিয়ার মানুষজন। আজ থেকে অন্তত 1000 বছর আগে, বুঝলেন? তাদেরই কোনো একটা শাখা ইউরোপে গেল, আবার কোনো শাখা সোজা ভারতে এসে ঢুকে পড়ল। যারা ভারতে এসে ঢুকলো তারা কেউ কেউ আবার ইরান থেকেও এসেছিল। ভারতের সঙ্গে মিশে তাদের কথ্য ভাষাতেও খানিকটা বদল এলো। তাদেরই একটা শাখা থেকে ধীরে ধীরে বাংলা, হিন্দি, নেপালি এই সমস্ত ভাষার জন্ম হলো। আবার ইউরোপের দিকে যারা গেছে তাদের প্রভাবে ডাচ, ইংরেজি, ফরাসি এই সমস্ত ভাষা তৈরি হয়েছে। তবে যতটা সহজে বলা হলো, কাজটা কিন্তু অত সহজে হয়নি। খুবই স্বাভাবিক। আসলে ভারতের দিকে যে ভাষাটা এলো তার গায়ে ক্রমাগত ভারতীয় পোঁচ পড়তে পড়তে সেটি ভারতীয় আর্য ভাষা হয়ে দাঁড়ালো। এটি হলো প্রাচীন সংস্কৃত। বেদ ইত্যাদি প্রাচীন শাস্ত্র এই ভাষাতেই লেখা হয়েছিল। তবে সাধারণ মানুষের মধ্যে
এই ভাষার চলন বিশেষ ছিল না। পুরোহিত, পণ্ডিত, ব্রাহ্মণ ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষ ছাড়া সংস্কৃতের অধিকার আর কারোর তো ছিল না। কেন বলুন তো? আসলে এই ভাষাটিকে দেব ভাষা নামে ডাকা হতো, মানে দেবতাদের ভাষা। তাই আদিবাসী বা নিচু জাতি কি আর সেই দেবতাদের ভাষা বলতে পারে? তাছাড়া এই ভাষা উচ্চারণ করার জন্য শিক্ষাও তো চাই, কিন্তু সবার তো সেটা নেই। কাজেই এই ভাষার মধ্যেই বেশ কিছু কিছু আঞ্চলিক শব্দ বা ধ্বনি এসে এবার মিশতে লাগলো। সেই সমস্ত আঞ্চলিক প্রভাব মিলে মিশে প্রাকৃত ভাষার জন্ম হলো। সেই প্রাকৃত ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা ছিল পালি। গৌতম বুদ্ধ এই ভাষাতেই কথা বলতেন। মনে রাখবেন, তখনও কিন্তু খ্রিস্টের জন্ম হয়নি। তাঁর আসতে অন্তত 600 বছর দেরি আছে। তখনই সংস্কৃতের সঙ্গে সমান্তরাল পথে দাপিয়ে রাজত্ব করছে পালি ভাষা। তবে কেউই তো আর অমর নয়। অমন শক্তিশালী ভাষাও একসময় ফুরিয়ে এলো, আর এই পালির সঙ্গে মাগধী ভাষা এসে মিশল। মাগধী মানে মগধ জনপদের ভাষা। সেই সময় মগধের শক্তি ছিল সাংঘাতিক। দেশের পূর্বাঞ্চল বাংলাও একসময় মগধের অধীনে ছিল। কাজেই বাংলা, বিহার, ওড়িশার ওপর মাগধী ভাষার প্রভাব ছিল সাংঘাতিক। সেই মাগধী ভাষাই একসময় প্রাচীন, মধ্য এবং আধুনিক বাংলা ভাষার জন্ম দিল। দেখবেন, অসম, ওড়িশার ভাষার সঙ্গেও বাংলা ভাষার কিন্তু বেশ কিছু মিল পাওয়া যায়। আসলে সবটাই সেই মাগধী থেকে এসেছে। তো প্রাচীন বাংলা মানে সেটা ছিল চর্যাপদের ভাষা। মধ্যযুগের বাংলা মানে বৈষ্ণব সাহিত্য আর মঙ্গল কাব্যের ভাষা। অবশ্য তার সঙ্গে সুলতানি আমলের বেশ কিছু ফার্সি শব্দ যোগ হয়ে ভাষাটার চেহারাটা পাল্টে যায়। আর আধুনিক কালের বাংলা তো রামমোহন বিদ্যাসাগরের হাত ধরে এই সেদিন এলো। বাংলা ভাষার খবরাখবর যখন দিচ্ছি, তখন আরও একটা বিষয় একটু ভেঙে বলি। আজ যে বাংলা সাহিত্য পড়ে আমরা সমৃদ্ধ হচ্ছি, সেই সাহিত্যের আঁতুর ঘরটা কোনটা জানেন? চর্যাপদ। প্রাচীন বাংলা সাহিত্য বলতে কিন্তু চর্যাপদকেই বোঝায়। এখান থেকেই তো বাংলার জয়যাত্রা শুরু হয়েছিল। তবে জানেন তো, বাংলার এই আশ্চর্য আবিষ্কারটা কিন্তু বাংলা থেকে হয়নি, হয়েছে নেপাল থেকে। নেপালের রাজদরবার থেকে বাংলা ভাষায় লেখা সর্বপ্রথম সাহিত্যটিকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। 23 বা 24 জন বৌদ্ধ কবির লেখা 46.5টা গানকেই একসঙ্গে বলা হয় চর্যাপদ। এগুলোর মধ্যে বৌদ্ধ সাধন আর দর্শনের বেশ কিছু গোপন কথা বলা আছে। তাই এই পদগুলো রূপকের মাধ্যমে বেশ হেঁয়ালি করে লেখা হয়েছে। বুঝতেই পারছেন, এগুলো সকলের বোঝার জন্য নয়। এমন আলো আঁধারি ভাব আর ভাষা দিয়ে এগুলো লেখা হয়েছিল যে পণ্ডিতরা একে সান্ধ্য ভাষা নাম দিয়েছেন। সন্ধ্যাবেলা যেমন স্পষ্ট করে কিছু দেখা যায় না, এই পদগুলো থেকেও তেমনি স্পষ্ট করে কিছু বোঝা যায় না। সে না যাক, এই চর্যাপদই হল বাংলা ভাষায় লেখা সর্বপ্রথম কবিতা। এই পদগুলোর নিজস্ব একটা ছন্দ এবং অলঙ্কারের তারিফ করেছেন সকলে। এই চর্যাপদের প্রাচীন কবিদের মধ্যে লুইপাদ, কুক্কুরিপাদ, ভূসুকপাদ, কাহ্নপাদ প্রমুখ কবির নাম উল্লেখযোগ্য। তবে একটা কথা কি জানেন, এই চর্যাপদের আজকে কিন্তু বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু মূল ভাব গোপন করে এই যে উপমার সাহায্যে মেসেজ দেওয়ার একটা স্টাইল তৈরি হয়েছিল, এর ওপরে ভিত্তি করেই অনেক পরে দেহতত্ত্বমূলক বাউল গান লেখা শুরু হয়। খেয়াল করে দেখুন, তার মধ্যেও কিন্তু সাধনার কথা গোপন রাখা হচ্ছে। চর্যাপদ বলতেই সেই বিখ্যাত লাইনটা মনে পড়ে না? ওই যে বাংলা ক্লাসে আমরা সকলেই একবার না একবার পড়েছিলাম, আপনা মাসে হরিণা বৈরি। এটা চর্যাপদেরই একটা লাইন। তো এর অর্থ হলো নিজের মাংসের জন্যই হরিণী নিজেই নিজের শত্রু। এবার আন্দাজ করে দেখুন দেখি, বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যটাই যখন এতটা গভীর, তাহলে বাংলার পরবর্তী যুগের কতখানি গৌরব ছিল। সেই গৌরবের ছবি দেখতে গেলে আমাদের বাংলার বণিক বা ব্যবসায়ীদের ঠিকানায় এসে দাঁড়াতে হবে।
আর সেই ঠিকানাটা কি না, সেই ঠিকানাটা হলো কলকাতা। বাংলার মধ্যযুগের মঙ্গল কাব্যের সঙ্গে আমাদের সেই পুরনো কলকাতার একটা ভীষণ মিল রয়েছে, বুঝলেন? কল্পনা করা যায় না সেটা। হ্যাঁ, সেই ইতিহাসও শুনবো আমরা, তবে আজ এখানে নয়। পুরনো কলকাতার সেই আশ্চর্য গল্প নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।